প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে নতুন একটা অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে অ্যাকাউন্টিং 4th ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 2 বই থেকে নন প্রফিট অর্গানাইজেশনের 2019 সালে যে অঙ্কটা এসেছে সেটা আজকে সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি শুরু থেকে অঙ্কটা পড়ি, বলছে দ্য ফলোইং ইজ দ্য রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ বসুন্ধরা এডুকেশন সোসাইটি ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2018। এই আসলে অঙ্কটার শেষ সময় হচ্ছে মার্চের 31 তারিখ। তাহলে বুঝতে হবে যে মার্চের 1 তারিখে এইটার বছর শুরু হয়, মানে পিছনের বছর। তো এইসব অঙ্ক করার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের কি তথ্য দেওয়া থাকে। একটা রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেওয়া থাকে এবং কিছু সমন্বয় দেওয়া থাকে, এবং এখান থেকে আমাদের একটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করতে হয় এবং ব্যালেন্স শিট করতে হয়। যদি আমরা রিকোয়ারমেন্টের দিকে দেখি, রিকোয়ার্ডে কি করতে বলছে, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট 31 মার্চ 2018, মানে বছরের শেষ সময় আমাদের একটা ব্যালেন্স শিট করতে বলছে। তো এইসব অঙ্ক ক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয় করতে হয়। চলেন আমরা দেরি না করে ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয় করি। আর অঙ্ক পড়তে পড়তে সমাধান করব, কারণ শুরুতে যদি করি আপনাদের এটা মনেও থাকবে না। তো আমরা শুরুতে কি করব, 2000, যেহেতু এটা কত সালের অঙ্ক, 18 সালের অঙ্ক, তাহলে আমরা তথ্য নিব 2017 সালের অথবা 2017 সালের 1 জানুয়ারি যে তথ্যগুলো আছে সেইগুলা নিব। তো চলেন আমরা দেখি। তো প্রথমেই আমাদের রিসিপ্ট অ্যান্ড পেমেন্টে ক্যাশ অ্যাট ব্যাংক, এটা বছরের শুরুর ব্যালেন্স থাকে, এটা আগে নিব। তাহলে আমরা ক্যাশ অ্যাট ব্যাংক নিলাম 12,500 টাকা। এবং আমরা যদি দেখি 1 নম্বর সমন্বয়, দ্য ভ্যালু অফ বিল্ডিং ওন সোসাইটি 50,000। তাহলে এটা 1/4/2017, মানে একদম বছরের শুরুর ব্যালেন্স। তাহলে সেটা অবশ্যই আমাদের নিতে হবে, যেটা ডেপ্রিসিয়েশন দিতে হবে 5%। তাহলে আমরা নিলাম বিল্ডিং কত টাকা, 50,000 টাকা। এরপর যদি দেখি যে 3 নম্বরে আমরা সাবস্ক্রিপশন যদি দেখি 1/4/2017, তার মানে পিছনের বছরের ব্যালেন্স কত টাকা, 1,000 টাকা। তাহলে আমরা জানি আয় বকেয়া কি, আয় বকেয়া হচ্ছে সম্পদ, এই জন্য সাবস্ক্রিপশন এরিয়ার আমরা দেখাইলাম 1,000, এবং কোনো দায়টায় না থাকার কারণে আমাদের ওপেনিং ক্যাপিটাল ফান্ড কত হলো, 63,500 টাকা। এখন আমরা কি করব, 1 নম্বরে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার যে অ্যাকাউন্টটা করতে বলছে সেটা সমাধান করার চেষ্টা করব। চলেন দেরি না করে আমরা অঙ্ক শুরু করি। তো প্রথমে আমরা লিখব যে বসুন্ধরা এডুকেশন সোসাইটি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড, কত তারিখ ইন হয়, 31 মার্চ 2018। এখন একটা শিরোনাম দেবো আমরা ইনকাম। প্রথম আমরা ইনকামগুলো নিব। তাহলে ইনকামের ক্ষেত্রে রিসিপ্টে আমরা আসি, কারণ রিসিপ্টে আসলে সাধারণত সকল ইনকামগুলো থাকে। তো সাবস্ক্রিপশন, প্রথমে চাঁদা আছে 52,500, তাহলে আমরা লিখলাম যে সাবস্ক্রিপশন 52,400। এখন আমরা জানি যে চলতি বকেয়াগুলা কি হয়, যোগ হয়, কিন্তু বিগত বকেয়াগুলো কি হয়, বাদ যায়। তাহলে সমন্বয় যদি বিগত বকেয়া আমরা পাইছি এবং চলতি বকেয়াও পাইছি, তাহলে আমরা চলতি বকেয়াটা যোগ দিই এবং বিগত বকেয়াগুলোকে বাদ দিয়ে দিই। তো সাবস্ক্রিপশন রেটস ডিউ অন, এটা হচ্ছে কি বিগত বকেয়া, কত, 1,000 টাকা। তো চলতি বকেয়া যদি যোগ হয় বিগত বকেয়া কি হবে, বাদ যাবে। তাহলে আমরা এটা বাদ দিই। যে আউটস্ট্যান্ডিং অন 1/4/2017, এটা বিগত বকেয়া, তাহলে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের হলো 51,500। তাহলে চলতি বকেয়া এই যে 1/4 আউট, ডিউ মানে কি, ডিউ মানে হচ্ছে বকেয়া, এটা হচ্ছে বকেয়ার 5টার উপর একটা রূপ আর কি। তো 1/4/2018 কত টাকা, 1500 অনলি। তাহলে চলতি বকেয়াটা আমরা যোগ দিই, অ্যাট আউটস্ট্যান্ডিং অন 31/3/2018, তাহলে কত টাকা, 1500 টাকা। তাহলে আমাদের কত হলো, 53,000 টাকা। এখন এই অঙ্কের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার যদি 2 নম্বর সমন্বয়টা একটু পড়ে দেখি, এখানে বলছে দেয়ার ওয়ার 200 মেম্বার্স পেইং সাবস্ক্রিপশন এট দ্য রেট অফ টাকা 250 পার অ্যানাম ইচ। কতজন মেম্বার, 200 জন মেম্বার। 200 জন মেম্বার দেয় কত, 200 জন মেম্বার দেয় হচ্ছে 250 টাকা করে। তাহলে 200 জন মেম্বার যদি 250 টাকা করে দেয়, তাহলে আমাদের টাকা হওয়ার কথা হচ্ছে 50,000। আপনারা যদি এটা ক্যালকুলেটরে গুণ দেন, আপনারা 50,000 পাবেন। কিন্তু আমরা যদি চাঁদার দিক খেয়াল করি, আমাদের হচ্ছে 53,000। তাহলে আমরা আমাদের টোটাল নেওয়ার কথা কত, আমাদের টোটাল নেওয়ার কথা হচ্ছে 50,000 টাকা, কিন্তু আমরা ক্যালকুলেশন করে পাইছি কত, 53,000। তাহলে কি আমাদের অঙ্ক সঠিক আছে, না সঠিক নেই। তাহলে এই ক্ষেত্রে আমাদের মানে অ্যাডভান্স কত টাকা হয়ে গেছে, মানে অতিরিক্ত কত টাকা হয়ে গেছে, অতিরিক্ত হয়েছে 3,000, কিন্তু আমাদের নিতে হবে কত, 50,000। তাহলে এই যে অতিরিক্ত আছে সেটা মানে অগ্রিম আমরা আরো টাকা পেয়ে গেছি, তাহলে সেটাকে আমরা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা কি করব, রিসিভড ইন অ্যাডভান্স কত টাকা বাদ দিব, 3,000 টাকা, কারণ আমাদের নেওয়ার কথা ছিল কত, 50,000। তাহলে 3,000 বাদ দিলে, এটা অগ্রিম বাদ দেওয়ার পর আমাদের কত থাকলো, 50,000। এইবার আমাদের অঙ্ক আসলে খাঁটি হয়েছে, কারণ আমাদের 50,000 নেওয়ার কথা ছিল, আমরা 50,000 নিছি। এরপর যদি দেখি অ্যানুয়াল ডে রিসিপ্ট আছে 26,800।
এখন এই পাশে দেখবেন অ্যানুয়াল ডে এক্সপেন্স আছে। এখন এটা দুই ভাবে করা যায়। আপনি এই ইনকামগুলা একবারে এখানে দিয়ে দিবেন, যখন আবার এক্সপেন্ডিচার করবেন তখন এক্সপেন্ডিচারগুলো আবার নিচে আমরা দিয়ে দিব। আবার আমরা করতে পারেন অ্যানুয়াল ডে রিসিপ্ট থেকে ডে এক্সপেন্সটা বাদ দিতে পারেন। আপনার দুইটাই কারেক্ট। আবার বলতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, আমাদের যে ইনকামগুলো আছে এগুলো আমরা সরাসরি এখানে দিয়ে দিব এবং এক্সপেন্সগুলো এই পাশে দিয়ে দিব। কিন্তু আবার যদি দেখেন যে অ্যানুয়াল ডে রিসিপ্ট আছে এবং অ্যানুয়াল ডে এক্সপেন্সও আছে, তাহলে এই রিসিপ্ট থেকে এক্সপেন্স আপনি সরাসরি বাদ দিয়ে দিতে পারেন। এটাও একটা পদ্ধতি। আপনার দুইটাই কারেক্ট, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। তাহলে আমরা সেকেন্ড পদ্ধতিটাই করতেছি। অ্যানুয়াল ডে রিসিপ্ট আমার কত ছিল? 26,800। অ্যানুয়াল ডে এক্সপেন্স কত? 2750। আমরা একবারেই বাদ দিয়ে দিলাম যেহেতু মিল আছে। 2750 টাকা বাদ দিলে আমাদের হয় 24,050। এরপর আছে সিম্পোজিয়াম রিসিপ্ট। সিম্পোজিয়াম মানে হচ্ছে সভা সম্মেলন করে যে আয় হয়, সিম্পোজিয়ামের বাংলা হচ্ছে সভা বা সম্মেলন। সেই থেকে আয় হয়েছে কত? 22,500। তাহলে আমরা সিম্পোজিয়াম দিয়ে দিলাম কত? 22,500। এবং সিম্পোজিয়াম এক্সপেন্সও আছে এই পাশে দেখবেন 10,000 টাকা। তাহলে আমরা 10,000 টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের হয় 12,500। এরপর যদি দেখি ডিভিডেন্ড অন শেয়ার, মানে শেয়ার থেকে আমরা ডিভিডেন্ড পেয়েছি, লভ্যাংশ, এটাও আমার এক ধরনের আয়। তাহলে আমরা ডিভিডেন্ড অন শেয়ার দিয়ে দিলাম 2,500। তাহলে এইগুলাকে যদি যোগ করি, এই সবগুলাকে যোগ করলে আমাদের হয় 89,050 টাকা। এটা হচ্ছে কি? এটা টোটাল ইনকাম। তাহলে টোটাল ইনকাম আমরা করছি। এখন আমরা কি করব? এক্সপেন্ডিচার করব। আমরা একটা শিরোনাম দিলাম এক্সপেন্ডিচার। এরপর দেখি এক্সপেন্ডিচারে কি কি আছে। স্যালারিজ আছে কত? 2,500। তাহলে আমরা স্যালারিজ দিয়ে দিলাম 2,500। এরপর দেখি অ্যানুয়াল ডে এক্সপেন্স, সিম্পোজিয়াম এক্সপেন্স, এগুলো তো আমরা আসলে উপরে দেখাই দিছি। এখন আসি টেলিফোন এক্সপেন্সে কত আছে? 4,500। তাহলে টেলিফোন এক্সপেন্স বা টেলিফোন চার্জ 4,500। এখন আমরা একটা সমন্বয় আছে 4। The telephone expense include prepaid rates. prepaid rates আছে টেলিফোন এক্সপেন্সের ভিতরে। তো আমরা জানি কি, একটা এক্সপেন্স যদি অন্যটার ভিতরে ঢুকে যায় তাহলে সেটাকে কি করতে হয়? টেনে বের করে সেটাকে খাঁটি করতে হয়। তাহলে যেহেতু টেলিফোন এক্সপেন্সের ভিতর প্রিপেড রেটস ঢুকে গেছে, তাহলে আমরা প্রিপেড রেটসটাকে বের করে দিই। তাহলে প্রিপেড রেট লেস প্রিপেড রেটস কত টাকা বের করলাম? 240 টাকা। তাহলে 4,500 থেকে 240 বাদ দিলে 4,260 টাকা হয়। এখন কথা হচ্ছে এর পরেরটুকু যদি দেখেন যে হাফ অফ দ্য রেটস এক্সপায়ার্ড, মানে এই যে 240 টাকা রেটস আমরা টেলিফোন এক্সপেন্স থেকে টেনে বের করলাম, এইটার আবার অর্ধেকের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে আমরা অঙ্ক করার ক্ষেত্রে নিয়মগুলো জানি কি? নিয়মগুলো জানি হচ্ছে যদি কোনো রেটস না, যদি কোনো খরচের যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে সেটা এক্সপেন্স হিসেবে বিবেচিত হয়। আবারও বলতেছি, যদি কোনো খরচের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে সেটা মানে খরচ হিসেবে বিবেচিত হয়। এটা আরেকটা পদ্ধতি আছে, যদি কোনো জিনিস আমরা ব্যবহার করে ফেলি সেটাও খরচ হিসেবে বিবেচিত হয়। তাহলে অর্ধেক 240 টাকার অর্ধেক কত? 120 টাকা, যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাহলে এটা খরচ হিসেবে বিবেচিত হবে। এই যে রেট এক্সপেন্স হয়ে গেছে 240-এর অর্ধেক কত টাকা? 120 টাকা। এরপর দেখি শেয়ার পারচেজ, এটা তো বড় ধরনের খরচ, এটা আমরা এখানে নিব না। এরপর যদি দেখি যে বিল্ডিং রিপেয়ার, কত টাকা রিপেয়ার করছে? 8,540। অবশ্যই এটা আমাদের খরচ। তাহলে বিল্ডিং মেইনটেনেন্স বা রিপেয়ার খরচ 8,540 আমরা দেখাই দিলাম। আবার ক্যাশ এট ব্যাংক থেকে ক্লোজিং ব্যালেন্স আছে। এখন আর কিছু আমাদের আসলে অঙ্কে নেওয়ার মতো নেই, কিন্তু আমাদের যদি প্রথম সমন্বয়টা আমরা পড়ি, এখানে কিন্তু ডেপ্রিসিয়েশন ধরতে বলা হয়েছিল 5%। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন ধরবো। 50,000-এর 5% দিলে হয় 2,500। এই যে ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং, 50,000-এর 5% হয় 2,500 টাকা। তাহলে এই খরচগুলোকে আমরা যোগ করলাম, যোগ করে হয় আমাদের 17,920। এবং উপরে 89,050 থেকে যদি আমরা 17,920 টাকা বাদ দিই তাহলে আমাদের 71,130, এটা বাড়তি থাকে। তাহলে বাড়তি থাকলে আমাদের অবশ্যই অঙ্কে লাভ আছে। তাহলে আমরা কি করব, যে এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম কত টাকা? 71,130। তাহলে এরই মাধ্যমে আমাদের যে প্রথম রিকোয়ারমেন্টটা করতে বলছিল যে আমাদের ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করো, সেটা আমরা করছি। এখন আমরা কি করব? এখন আমরা একটা ব্যালেন্স শিট করব। চলেন আমরা একটা ব্যালেন্স শিটের ছক কেটে অঙ্কটা শেষ করার চেষ্টা করি। তো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। ব্যালেন্স শিটের ছক কেটেছি বসুন্ধরা এডুকেশন সোসাইটি ব্যালেন্স শিট অ্যাজ এট। আমরা কিন্তু মনে করিয়ে দিই যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার ফর দ্য ইয়ার ইন্ডেড হয়, কিন্তু ব্যালেন্স শিটে কিন্তু অ্যাজ এট হয়, এটা মনে রাখবেন। এটা ভুল করলে কিন্তু অনেক স্যার বিরক্ত হয়ে যেতে পারে, আপনাকে মার্ক কমাই দিতে পারে। তো আমরা চলেন সমাধান করি। তো প্রথম আমরা অ্যাসেট লিখবো। আমাদের কি কি অ্যাসেট আছে? অ্যাসেটের শুরুতে আমরা বিল্ডিং ছিল
বিল্ডিং ছিল কত 50,000, আর বিল্ডিং থেকে ডেপ্রিসিয়েশন বাদ যাবে। এই যে আমরা ডেপ্রিসিয়েশন দেখাইছি কত 2,500, এটা বাদ দিয়ে দিব, যে লেস ডেপ্রিসিয়েশন 2,500, আমরা 47,500 দিয়ে দিলাম। এরপর আমরা শেয়ার কিনেছিলাম কত টাকার, 75,000 টাকা শেয়ার কিনেছিলাম, তাহলে আমরা শেয়ার পারচেজ দিয়ে দিলাম কত 75,000। এবার ক্যাশের শেষ ব্যালেন্স যেটা, সেটা আমাদের সম্পদ হিসেবে বিবেচিত কত টাকা 13,510। তাহলে আমরা ক্যাশ অ্যাট ব্যাংক দিলাম 13,510। এখন এই যে রেটসে আছে প্রিপেইড রেটস, সমস্ত প্রকার প্রিপেইড তো সম্পদ, কিন্তু রেটসের হচ্ছে আমাদের 240 টাকার অর্ধেক হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়েছিল, কিন্তু অর্ধেক তো আমাদের সম্পদই রয়ে গেছে। এই যে আমরা অর্ধেক 240 টাকার অর্ধেক খরচ দেখাইছি, কিন্তু আর অর্ধেক তো আমাদের সম্পদ হিসেবে রয়ে গেছে। তাহলে প্রিপেইড রেটস কত রয়ে গেছে 120 টাকা। তাহলে আমরা 120 টাকা দেখাই দিলাম। এরপর আসি সাবস্ক্রিপশন। আমরা জানি যে আয় বকেয়া কি, আয় বকেয়া হচ্ছে সম্পদ। তাহলে এই যে আমাদের দেখেন 1/4/2018 এটা 1500 টাকা বকেয়া ছিল, আয় বকেয়া আমাদের সম্পদ হিসেবে বিবেচিত হয়, তাহলে এটা আমরা কি সম্পদ হিসেবে দেখাই দিব। তাহলে সাবস্ক্রিপশন ইন এডিআর 1500 টাকা আমরা সম্পদ দেখাইলাম। এরপর যদি আমরা এটাকে সবগুলাকে যোগ করি তাহলে হয় 1,37,630, এটা আমার টোটাল অ্যাসেট। এখন আমরা নিব লাইবিলিটিস, দেখি লাইবিলিটিসে কি কি নিতে পারি আমরা। সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ফান্ড যেটা ছিল, মানে ওপেনিং ক্যাপিটাল ফান্ড কত করেছিলাম আমরা 63,500। তাহলে আমরা ওপেনিং ক্যাপিটাল ফান্ড নিলাম কত টাকা 63,500। এরপর আমরা সারপ্লাস নিব। সারপ্লাস কোনটা, এই যে এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম, মানে খরচ থেকে আয় আমাদের বেশি ছিল। তাহলে খরচ থেকে আয় বেশি ছিল 71,130, তাহলে সেটা আমরা নিলাম 71,130। তাহলে দুটোকে যদি যোগ করি তাহলে 1,34,630 হয়। এরপরও যদি আমরা দেখি যে আমরা এখানে কিন্তু সাবস্ক্রিপশন চাঁদাটা অগ্রিম ছিল, কত ছিল 3,000 টাকা অগ্রিম ছিল। তাহলে আমরা যখন জানি যে আয় বকেয়া যদি সম্পদ হয় তাহলে আয় অগ্রিম কি, আয় অগ্রিম অবশ্যই দায়, তার বিপরীত। তাহলে আয় অগ্রিম যদি দায় হিসেবে বিবেচিত হয়, এটা তো আগে অগ্রিম ছিল, রিসিভড ইন অ্যাডভান্স, মানে অগ্রিম পেয়ে গেছিলাম 3,000 টাকা। তাহলে আমরা এটা দেখাই দিব সাবস্ক্রিপশন ইন অ্যাডভান্স কত টাকা 3,000 টাকা। তারপর যদি আমরা যোগ করি তাহলে 1,37,630 হয়, যেটা টোটাল লাইবিলিটিস। তাহলে আমাদের ব্যালেন্স শিটে আসলে টোটাল অ্যাসেট এবং টোটাল লাইবিলিটিস দুটোই সমান হয়ে গেছে। এই ছিল অঙ্কের সমাধান, আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই বইয়ের অন্যান্য যত ক্লাস আছে সেগুলো ডিসক্রিপশন বক্সে লিংক আকারে দেওয়া থাকবে, যাতে আপনারা সহজেই ওই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।